সকাল থেকে প্রিয়া খুব টেনশনে আছে, কারণ আজ থেকে প্রায় 1.5 বছর পর প্রিয়ার স্বামী রিহাব বাড়ি ফিরবে। সকাল থেকে সে রান্নাঘরে কাজ সামলাচ্ছে। বাড়ির একমাত্র ছেলের বউ প্রিয়া। রিহাবের কোনো ভাই বোন নেই বলে রিহাব বিদেশে যাওয়ার আগে বিয়ে করে গিয়েছিল। প্রিয়াকে রান্নাঘরে সাহায্য করতে তার শাশুড়ি আকলিমা বেগম আসেন। এসে বলেন, সে ফজরের সময় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছ। বলি, মেয়ে, তোমার কি ক্লান্তি আসে না? টানা এত সময় যে এক নাগারে কাজ করে যাচ্ছ, পরে তো অসুস্থ হয়ে যাবে। আমাকে তো একটুও ধরতে দিলে না। এখন আর আমি তোমার কথা শুনবো না। যাও, এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম করবে। প্রিয়া হেসে বলে, মা, আর বেশি কিছু করার বাকি নেই, শুধু পোলাও রান্নাটাই বাকি, ওটা হয়ে গেলেই শেষ। ঘড়িতে সময় দেখেছ? দুপুর হয়ে যাচ্ছে। রিহাবকে নিয়ে ওরা এখনই চলে আসবে। এসে যদি দেখে তোমার এই হাল, তাহলে ওরা কেমন লাগবে বলো তো? তুমি গোসল করে সুন্দর করে পরিপাটি হও, তারপর বাকিটা। যাও যাও, জলদি যাও। আকলিমা বেগম প্রিয়াকে এক প্রকার ঠেলে রান্নাঘর থেকে পাঠিয়ে দেয়। প্রিয়া মুচকি হেসে নিজের ঘরে চলে যায়। আকলিমা বেগমও হালকা করে হেসে নিজেই পোলাও রান্না করতে লেগে পড়েন। দুপুরের পর রিহাদ বাড়িতে আসে। রিহাবকে এয়ারপোর্ট থেকে আনতে তার বাবা রমিজউদ্দিন ও চাচাতো ভাই মামুন গিয়েছিল। এখন বাবা ও ভাই সহ রিহাব বাড়িতে এসেছে। আকলিমা বেগম দরজা খুলে দেওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রিহাব এসে তার মাকে জড়িয়ে ধরে। এদিকে মামুনের নজর খুঁজছে প্রিয়াকে। প্রিয়াকে এখানে উপস্থিত না দেখে মামুন বলেই ফেলল, চাচি, প্রিয়াকে তো দেখছি না, প্রিয়া কোথায়? প্রিয়াকে নাম ধরে সম্বোধন রিহাবের পছন্দ হলো না। সে বলল, প্রিয়া তোর ভাবি হয়, ভুলে গেছিস? কি নাম ধরে ডাকছিস? ভাবি বলে ডাকবে। মামুন থতমত খেয়ে গেল। বলল, আসলে প্রিয়া ভাবিকে দেখছি না। তুই বিয়ের পরপর বিদেশ গেলি, আজ 1.5 বছর পর দেশে আসলি। ওনার তো আনন্দে আত্মহারা হওয়ার কথা। তাছাড়া তুই আমার সমবয়সী, তাই ভাবি বলিনি। এখন থেকে প্রিয়া ভাবি বলেই ডাকবো। এবার আকলিমা বেগমের দিকে তাকিয়ে বলে, রিহাব আসাতে ভাবি কি খুশি না? আকলিমা বেগম অবাক কণ্ঠে বললেন, ও মা, খুশি হবে না কেন? ফজরের ওয়াক্ত থেকে খাটাখাটনি করছে মেয়েটা, ক্লান্ত হয়ে গেছে হয়তো। রিহাব বলে, সমস্যা নেই আম্মা। রিহাবের বাবা এবার বলে ওঠেন, আচ্ছা ছাড়ো এবার এসব, ছেলেকে ঘরে যেতে দাও। কত দীর্ঘপথ জার্নি করেছে, ক্লান্ত খুব। দুপুরের খাবারও সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার। কতটা পথ জার্নি হয়েছে তোর, একটু রেস্ট নে। রিহাব নিজের ঘরে যায় আর মামুনকে আকলিমা বেগম গেস্ট রুম দেখিয়ে দেয়। রিহাব ঘরে গেলে দেখে ঘর ফাঁকা। সে তার ব্যাগ লাগেজগুলো ঘরে রেখে একটু বিছানায় বসে। তখনই ওয়াশরুমের দরজাতে শব্দ হয়। সেদিকে তাকিয়ে দেখে প্রিয়া সদ্য গোসল করে বেরিয়েছে। রিহাব নিজের স্ত্রীর দিকে কিছু সময় চেয়ে থাকে। প্রিয়া রিহাবকে দেখে অবাক হয়ে গেছে। দ্রুত বলে, তুমি কখন এলে? একটু আগে যখন ফোন করেছিলাম তখন না বললে আরও ঘণ্টাখানেক লাগবে? তাই আমি তো গোসল করতে গেলাম। গোসলে গিয়েছি 15 মিনিটের মতো হয়েছে। এরই মধ্যে তোমার 1 ঘণ্টা শেষ? রিহাব হাসল। বিছানা থেকে উঠে প্রিয়ার সামনে এসে দাঁড়ালো। রম্যস্বরে বলল, তোমার ঘড়ি তো স্লো চলে। আমার কাছে তো তোমার ঘড়ির 1.5 বছরকে 1.5 যুগ মনে হয়। রিহাবের আচমকা স্বরে প্রিয়া কেঁপে উঠল। প্রিয়া লাজুক স্বরে বলল, তুমি রেস্ট করো, আমি দেখি পোলাওটা রেঁধে ফেলি। প্রিয়া এই বলে মাথা থেকে তোয়ালেটা খুলে ফেলে রুমের বাইরে যেতে নিলে রিহাব প্রিয়ার হাত ধরে ফেলে এবং বলে, খাওয়া দাওয়া পরে করব, তোমার সাথে একটু কথা বলে নেই, তোমাকে একটু ভালো করে দেখে নেই। বিকেলে কথা বলবো, এখন ফ্রেশ হয়ে আসো, আমার কাজ আছে। এই বলে প্রিয়া রিহাবের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এদিকে মামুন গেস্টরুম থেকে দেখছে প্রিয়াকে রান্নাঘরের দিকে যেতে। প্রিয়া রান্নাঘরে গিয়ে দেখে আকলিমা বেগম পোলাও রান্নার পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। প্রিয়া বলে, মা, আপনি পোলাও রান্না বসিয়ে দিয়েছেন? আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি এসে করতাম। আপনার ছেলে এতটা পথ জার্নি করে এসেছে, এখনই তো খাবার খেত না, আর একটু রেস্ট করে তারপর না হয় খেত। আকলিমা বেগম হেসে বলেন, যখনই খাক, আমার মনে দয়া মায়া তো আছে, তাই না? সারাটা দিন কাজ করেছ, এখন যাও রেস্ট করো। আমি পোলাওতে পানি দিয়েছি, হয়ে যাবে। তাহলে পোলাও হতে হতে সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ কেটে ফেলে। তুমিও না? আচ্ছা করো, আমি যাই, গোসল নামাজ সেরে আসি। আকলিমা বেগম চলে গেল। প্রিয়া শসা, টমেটো বের করে ধুয়ে কাটতে শুরু করল। এরই মধ্যে মামুন লক্ষ্য করেছে রিহাবের মা রান্নাঘর থেকে বেরিয়ে গেছে। সে তাই সুযোগ পেল। ধীর পায়ে রান্নাঘরের দিকে অগ্রসর হয়। তারপর নিঃশব্দে প্রিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। প্রিয়ার খেয়াল নেই যে তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। প্রিয়া একটু আগে রিহাবের কাণ্ডগুলো ভেবে মুচকি মুচকি হাসছে। মামুন প্রিয়ার পেছন থেকে তার কাঁধের উপর হাত দিয়ে প্লেট থেকে এক টুকরো শসা নেয়। আচমকা কাণ্ডে প্রিয়া ভয় পেয়ে চিৎকার করে উঠতে নিলে প্রিয়ার মুখ চেপে ধরে বলে, আরে প্রিয়া, চেঁচাচ্ছ কেন? আমি মামুন। রাগে প্রিয়া মামুনের হাত ছাড়া দিয়ে ফেলে বলে, আপনি আপনি এখানে এসেছেন কেন? আপনাকে কতবার নিষেধ করেছি আমার সামনে আসবেন না। আরে শান্ত হও, আমি তো তোমাকে দেখতে এলাম, তুমি কি করছো? প্রিয়া দরজার দিকে আঙুল দেখিয়ে বলে, দেখা শেষ, এবার এখান থেকে বের হন। মামুন হাসি হাসি কণ্ঠে বলে, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি একটু একটু শসা নিয়েছি বলে। যাও, আর খাবো না। প্রিয়া রেগে বলল, শসা খেতে চাইলে এই নিন, খান, প্লেটটা নিয়ে বাইরে গিয়ে খান। মামুন প্রিয়ার হাত থেকে প্লেটটা নিয়ে রেখে বলে,
আহারে প্রিয়া, রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। প্রিয়া এবার হাত জোর করে শক্ত করে বলে, হ্যাঁ প্লিজ যান এখান থেকে। আপনার মুখে আমার নামটাও আমি শুনতে চাই না। ভাবি বলতে না পারলে আমার নাম কখনোই রাখবেন না। মামুন বেহায়ের মতো হেসে বলে, আচ্ছা প্রিয়া ভাবি। প্রিয়া রেগে এবার শশা কাটার ছুরিটা তুলে নিলে মামুন হাত স্যারেন্ডার করার মতো করে বেরিয়ে যায়। মামুন চলে গেলে প্রিয়া হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। এ মামুনের কুদৃষ্টি যে প্রিয়ার উপর তা প্রিয়া বলছে। রিহাবকে 2 বার ফোনে ব্যাপারটা বলেছিল, শাশুড়িকে ভয়ে বলেনি, যদি খারাপ কিছু মনে করে। প্রিয়া জলদি করে সালাদটা বানিয়ে ফেলে আর পিস করে শশার টুকরো কেটে রাখে। কিছুক্ষণ পর দুপুরের খাবার জন্য সবাই ডাইনিং টেবিলে জড়ো হয়। প্রিয়া শাশুড়ি ও শ্বশুরের প্লেটে খাবার বেড়ে দিয়ে এখন রিহাবের প্লেটে একটু ধীর গতিতে খাবার দিচ্ছিল। তখন মামুন বলে ওঠে, প্রিয় ভাবি, সব খাবার কি রিহাবের প্লেটে দেবেন? একটু আমার দিকেও নজর দিন। প্রিয়া চোখ মুখ শক্ত করে নেয়, কিন্তু সবার সামনে তো কড়া কিছু বলতে পারবে না, তাই জোরপূর্বক হেসে বলে, মা আপনি একটু মামুন ভাইয়ের প্লেটে খাবার তুলে দিবেন প্লিজ। আকলিমা বেগম তখনও নিজের প্লেটের খাবারে হাত দেননি, আর মামুন তখন পাশের চেয়ারেই বসা। তিনি মামুনের প্লেটে খাবার তুলে দেন। রিহাব বলে, প্রিয়া তুমি বসে পড়ো না, একসাথে খাই। মামুন বলে ওঠে, হ্যাঁ প্রিয়া ভাবি বসুন। প্রিয়া দেখলো বসলে মামুনের পাশে বসতে হবে, তাই রিহাবকে বলল, না থাক আমি পরে খাবো। রিহাব উঠে প্রিয়ার হাত ধরে চেয়ারে বসিয়ে দিতে চাইল। সে বলল, বসো তো এখানে। আচ্ছা বসছি, তুমি পাশের চেয়ারটাই যাও, আমি তোমার বাবার পাশে বসি। প্রিয়ার শ্বশুর রমিজউদ্দিন খান হেসে বললেন, হ্যাঁ মা তুমি আমার পাশে বসো, মেয়ে তো বাবার পাশেই বসবে। রিহাব তাই করল। প্রিয়া এরপর বসল। মামুন বিষয়টা দেখে চুপ মেরে যায়। খাওয়া দাওয়া শেষে প্রিয়া ও রিহাব নিজেদের ঘরে বসে গল্প করছে। তখন মামুন সেখানে হাজির হয়। বলে, তোমরা গল্প করছো আর আমি একা একা ঘরে বসে আছি, তাই তোমাদের সাথে যোগ দিলাম। আয় আমরা এমনি কথা বলছিলাম। মামুন এক কথাতে রাজি হয়ে গেল। প্রিয়া তাতে খুব বিরক্ত। গল্প করার ফাঁকে রিহাব লক্ষ্য করল প্রিয়া বিরক্ত। তখন তার মনে পড়ে প্রিয়া তাকে মামুনকে নিয়ে 2 বার অভিযোগ করেছিল। রিহাব এবার বলে, মামুন নিজের ঘরে যা, আমি একটু ঘুমাবো। মামুন অনিচ্ছা সত্ত্বেও হেসে চলে গেল। মামুন যাওয়ার পরে রিহাব দরজা লাগিয়ে এসে মোলায়েম কণ্ঠে প্রিয়াকে জিজ্ঞেস করে, প্রিয়া মামুন কি তোমার সাথে খারাপ আচরণ করে? করলেও কিরকম খারাপ আচরণ সত্যি করে বলবে, মোটেও ভয় পাবে না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে রিহাবকে সবটা খুলে বলে। সব শুনে রিহাব গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, আজকে সন্ধ্যায় ওকে হাতে নাতে ধরব। তুমি রান্না করে নাস্তা বানানোর সময় আমি ঘর থেকে সবটা নজর রাখব। যেহেতু তুমি এতবার বলার পরেও সে শোনেনি, তাহলে এবারও সে একই কাজ করবে। প্রিয়া রাজি হয়। সন্ধ্যাবেলা প্রিয়া রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। তখন মামুন স্বভাববশত আশেপাশে কাউকে না দেখে রান্নাঘরে যায়। রেহাবও শব্দহীন পায়ে রান্নাঘরে বাহিরে হাজির হয়। মামুন দুপুরের মতো একইভাবে প্রিয়ার কাঁধের উপর হাত দিয়ে কড়াই থেকে একটু নুডলস তুলে নিয়ে বলে, বাহ দারুণ হয়েছে তো। প্রিয়া এবার ঠাস করে ঘুরে মামুনের গালে একটা চর মেরে দেয়। মামুন আচমকা কাণ্ডে হতবাক হয়ে যায়। পরক্ষণে রেগে প্রিয়ার হাত মুচড়ে ধরে বলে, তোর এত তেজ কেন, হ্যাঁ? ঢং করিস আমার সাথে? তৎক্ষণাৎ রিহাব রান্নাঘরে ঢুকে মামুনকে একটা কষিয়ে চর মারে। মামুন আচমকা আক্রমণে ছিটকে সরে যায়। হতবাক নয়নে রিহাবকে দেখে ভয় পেয়ে যায়। রিহাব চিৎকার করে তার বাবা মাকে ডাকে, আব্বা আম্মা এদিকে আসেন, দেখে যান। রিহাবের বাবা মা রান্নাঘরে এসে ঘটনা কিছু বুঝতে পারে না। রিহাব তাদেরকে বলে, এই মামুন আমার স্ত্রীকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে, খারাপ নজরে দেখে। এর আগেও প্রিয়া আমাকে 2 বার বলেছে। আপনারা বিশ্বাস করবেন না ভেবে আপনাদের বলেনি। আজ দুপুরে এমন করাতে প্রিয়া বলতে চায়নি, পর আমি বাধ্য করাতে বলেছে। এখন আমি মামুনকে হাতে নাতে ধরেছি। মামুন কিছু বলতে যাবে, মুখ খুলবে, তার আগে রিহাবের বাবা মামুনকে এলোপাথারি কয়েকটা খা লাগিয়ে বলে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখন আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না। চরিত্রহীন লম্পট, তোর বাপকে আমি জানাবো। মামুন ভয় পেয়ে চাচার পা ধরে বলল, আমাকে মাফ করে দেন, আমি এসব আর কখনো করবো না, দয়া করে মাফ করে দেন। চোখের সামনে থেকে যা, তোর মতো লম্পটকে এতদিন বাড়িতে আসতে দিয়েছে, ভাবতে নিজের উপর রাগ হচ্ছে। তুই নিজে বের হবি নাকি ঝাড়ু বাড়ি দিয়ে বের করবো? মামুন উঠো দ্রুত বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আকলিমা বেগম প্রিয়ার কাছে গিয়ে বলেন, আমার খেয়াল রাখা উচিত ছিল মা, মাফ করে দিও। মা আপনার তো কোনো দোষ নেই, আমি ভয় আপনাদের বলতে পারিনি। এরপর থেকে আমাদেরকে সব বলবে, নিজের মধ্যে চেপে রাখলে তো সমাধান হবে না। আমরা তোমার শ্বশুর শাশুড়ি হলেও তুমি আমাদের মেয়ের মতো। প্রিয়া হাসি মুখে মাথা নাড়ায়। অন্যায়ের সাথে কোনো আপোষ না, হোক সে নিজের রক্তের কেউ।